ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল তার মধ্যে বেশ কিছু নামের সঙ্গে আমরা পরিচিত হয়েছি। তাদের সম্পর্কে কিছু খুশির খবর এবং কিছু চিন্তার বিষয় উঠে এসেছে, যেগুলো আপনাদের সামনে রাখছি। প্রথমেই সবথেকে খুশির যে খবরটা, আজ এই খুশির খবর সামনে এসেছে। বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ ওরফে PK সাউ, সে কিন্তু দেশে ফিরে এসেছেন। এবং আজ সকালেই বিএসএফ এর তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সকাল 10:30টা নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে পূর্ণম কুমার সাউকে দেশে ফেরানো হয়েছে। পাকিস্তান PK সাউকে প্রত্যর্পণ করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 22শে এপ্রিল যে জঙ্গি হামলা হয়েছিল পেহেলগাঁওতে, তার পরের দিন অর্থাৎ 23শে এপ্রিল ভুল করে পাঠানকোটে কর্মরত অবস্থায় PK সাউ সীমান্ত পার করে পাকিস্তানের জমিতে চলে যান এবং সেখানে গিয়ে তিনি একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন, যে সময় পাক রেঞ্জার্সরা তাকে এসে ধরে ফেলে। সাধারণত এইরকম ঘটনা ঘটলে নিয়ম হচ্ছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং হয় এবং তারপর সেই জওয়ানকে তার নিজের দেশে ফিরিয়ে দেওয়া হয়, এটাই দস্তুর। কিন্তু অবশ্যই পাকিস্তান সেই সময় সেই কাজটা করেনি। ফ্ল্যাগ মিটিং হওয়ার পরেও পূর্ণম কুমার সাউকে তারা ফিরিয়ে দেয়নি। কিন্তু আমাদের দেশের তরফ থেকে সব রকমভাবে চেষ্টা চালানো হচ্ছিল। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ণম কুমার সাউয়ের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখেছিলেন। এমনকি সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবে তিনি যখন বাংলায় আসেন, তিনিও কিন্তু এসে এই দাবি করেছিলেন যে পূর্ণম কুমার সাউকে নিশ্চয়ই ফিরিয়ে আনা হবে, সরকার সব রকম চেষ্টা করছে। ফাইনালি আজ পূর্ণম কুমার সাউ তিনি কিন্তু দেশে ফিরে এসেছেন। আগেই যেটা বললাম, পাকিস্তান তাকে প্রত্যর্পণ করেছে এবং বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন ফ্ল্যাগ মিটিং, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বারবার নানা রকম প্রচেষ্টা চালানো হচ্ছিল এবং ফাইনালি আমরা তাতে সফল হয়েছি। পূর্ণম কুমার সাউ দেশে ফিরে এসেছেন। দ্বিতীয় যে খবরটি আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল সেখানে বাংলার বাসিন্দা বিতান অধিকারী তিনি নিহত হয়েছিলেন। তার স্ত্রী পুত্রর সামনে তাকে খুন করেছিল জঙ্গিরা এবং নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায় বাংলাদেশের নাগরিক এই অভিযোগ তুলেছিলেন নিহত বিতান অধিকারীর দাদা বিভু অধিকারী। এখন জানা যাচ্ছে আমাদের দেশের সরকার, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এই রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও বটে, তিনি এই বিষয়টায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এবং সোহিনী রায়কে এই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে। এবং তারই সঙ্গে এখানে বলে রাখি, আপনাদের নিশ্চয়ই মনে আছে, যেটা আমি আগের পর্বেও বলেছিলাম, বিজেপির তরফ থেকে একটি তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে দেশ জুড়ে ভারতের তরফ থেকে যে প্রত্যাঘাত করা হয়েছে পাকিস্তানকে, সেটাকে সম্মান জানিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রত্যেক রাজ্যে প্রত্যেক জেলায় বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের মিছিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গেও কিন্তু কলকাতা সহ বিভিন্ন জেলায় বিজেপির তরফ থেকে এই তিরঙ্গা যাত্রার মিছিল হতে চলেছে। অবশ্যই নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর হাতে আমাদের দেশ সুরক্ষিত, এই কথাকে সামনে রেখে বিজেপির তরফ থেকে ভোট ব্যাংক সুরক্ষিত করার জন্য যে একটা সুবর্ণ সমাগম সামনে রাখা হবে সেটা তো বলাই বাহুল্য। এখন জানা যাচ্ছে সোহিনী রায়, যাকে সম্প্রতি ভারতের তরফ থেকে নাগরিকত্ব প্রদান করা হয়েছে, সেই সোহিনী রায়কে বিজেপির এই ধরনের কোনো প্রচার বা এই ধরনের কোনো মিছিলে সন্ত্রাসবাদী বিরোধী মুখ হিসেবে কিন্তু দেখা যেতে পারে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বক্তব্যের উপরে শিলমোহর পড়েনি, বিজেপির তরফ থেকে নিশ্চিতভাবে এই কথা জানানো হয়নি, কিন্তু অনেকেই এটা অনুমান করছেন এবং এটা যদি সত্যি হয় তাহলে কিন্তু সম্ভবত সদ্য ভারতীয় নাগরিকত্ব পাওয়া সোহিনী রায় ভারতীয় গণতন্ত্রের অন্যতম বড় যে পরীক্ষা বা ময়দান, নির্বাচনের যে ময়দান, সেখানে বিজেপির টিকিটে নির্বাচনে লড়তে দাঁড়িয়েছেন, এইরকম চিত্রও কিন্তু দেখা যেতে পারে। বিক্রম মিশ্রিকে আপনারা সকলেই চেনেন। আমাদের দেশের সরকারের মত এবং পথ সম্পর্কে তিনি ক্রমাগত আমাদের কিন্তু অবগত করে চলেছেন এবং এই কাজটা তিনি করে চলেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং প্রফেশনাল এক্সপার্টিজের সঙ্গে। এমন একজন বিদেশ সচিব পাওয়া, যিনি এইরকম একটি পরিস্থিতিতেও এতটা স্থির এবং এতটা দৃঢ় থাকতে পারেন এবং শান্তভাবে সমস্ত কথা সামনে রাখতে পারেন, কূটনৈতিকভাবে যিনি এতটা পারদর্শী, এইরকম একজন বিদেশ সচিব পাওয়া অবশ্যই ঈর্ষণীয় এবং প্রশংসনীয় একটি বিষয়। কিন্তু আমাদের দেশের একাংশ নাগরিক তারা এই মত পোষণ করেননি, বরং তারা অত্যন্ত কদর্য একটি মতকে সামনে এনে রেখেছেন।
আপনারা জানেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং তার পরিবারকে সমাজ মাধ্যমে কদর্য, কটাক্ষ এবং গালিগালাজের সম্মুখীন হতে হয়েছে। ভারতের তরফ থেকে এই যে অস্ত্রবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কথা সামনে রাখার সঙ্গে সঙ্গে, সেই কথা সাংবাদিক বৈঠকে জানানোর সঙ্গে সঙ্গে বিক্রম মিশ্রির সমাজ মাধ্যমে কিন্তু এই ধরনের কটাক্ষ, গালিগালাজ, অত্যন্ত কদর্য, নোংরা কথাবার্তা তাকে উদ্দেশ্য করে, তার পরিবারকে উদ্দেশ্য করে শুরু হয়ে যায়। এমনকি বিক্রম মিশ্রির কন্যাকে পর্যন্ত আক্রমণ করা হয়। এই অভিযোগ ওঠে যে বিক্রম মিশ্রির কন্যার ফোন নম্বর ফাঁস করে দেওয়া হয়েছে এবং কদর্য গালিগালাজ করা হয় বিক্রম মিশ্রি এবং তার পরিবারকে। অবশ্যই এই ঘটনার প্রতিবাদও করেন ভারতের প্রচুর প্রচুর মানুষ, এবং যারা প্রতিবাদ করেন তাদের মধ্যে থেকে একাংশ দাবি করেন যে উগ্র দক্ষিণপন্থীরা আসলে এই কদর্য যে গালিগালাজ তার পেছনে রয়েছেন। উগ্র দক্ষিণপন্থীরা যারা নিজেদের বিজেপির সমর্থক বলেন, যারা বিজেপির কোর ভোটার, তারা এই সমস্ত গালিগালাজ এবং এই ব্যক্তিগত আক্রমণের পেছনে রয়েছেন বলে দাবি করেন প্রতিবাদকারীদের এক অংশ। এবং তারই সঙ্গে এখানে আপনাদের মনে করিয়ে দিই, পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছিল, সেই জঙ্গি হামলায় নিহত হয়েছেন আমাদের দেশের ভারতীয় বায়ুসেনার একজন আধিকারিক বিনয় নারওয়াল। তার স্ত্রী, তিনি একটি বক্তব্য সামনে রেখেছিলেন এবং তিনি বলেন যে এই মুহূর্তে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু মুসলিম বিদ্বেষ ছড়ানো উচিত নয়। এই কথাটা বলার জন্য বিনয় নারওয়াল, যিনি নিহত হয়েছেন, তার স্ত্রীকেও কিন্তু কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছিল, ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল। এবং যারা এই গালিগালাজ করেছিলেন, নোংরা কথা, ব্যক্তিগত আক্রমণ করেছিলেন, তারা কিন্তু নিজেদের অন্তত সমাজ মাধ্যমে বিজেপির সমর্থক হিসেবে দাবি করেন। তার মানে বিজেপির সমর্থক যারা, তারা এই দেশে যেখানে বিজেপির সরকার চলছে, সেই সরকারের যে অস্ত্রবিরতির সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে পছন্দ করছেন না, সিদ্ধান্ত তাদের মনোমত হয়নি, এবং তার ফলে তারা কি করছেন, বিদেশ সচিবের ওপরে গিয়ে তারা আক্রমণ করছেন এবং কদর্য ভাষায় তাকে আক্রমণ, গালিগালাজ করা হচ্ছে, যেখানে বিদেশ সচিবের কিন্তু করার মতো কিছুই নেই। যারা এই আক্রমণ করছেন তাদের এটুকু বোঝার মতো ক্ষমতা নেই যে বিদেশ সচিব শুধুমাত্র দেশের সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানাচ্ছেন, গোটা পৃথিবীকে জানাচ্ছেন, এর বেশি সিদ্ধান্ত নেওয়ার অথরিটি কিন্তু বিদেশ সচিবের নেই। এবং তারই সঙ্গে যারা এই ধরনের কাজকর্ম করেন, যারা এরকম কদর্য ভাষায় গালিগালাজ করেন, তারা কূটনীতি সম্পর্কে সেভাবে জ্ঞান রাখেন না। তারই সঙ্গে প্রথম থেকে এখানে কি হচ্ছে, কেন সংঘর্ষ বিরতিতে ভারত যাচ্ছে, সেই সম্পর্কে কোনো রকম পড়াশোনা বলুন বা বোঝা বলুন, তার ধার কাছ দিয়েও যান না। তাদের একমাত্র কাজ হচ্ছে যুদ্ধ 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 করে যুদ্ধ উন্মাদনায় নাচা এবং নিজেদের আর দেশের সরকারকে যুদ্ধপ্রিয় বলে প্রমাণ করার একটা প্রচেষ্টা, যে প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এবং এখন তাদের সেই উন্মাদনা সেই কারণে ব্যর্থ উন্মাদনায় পরিণত হয়েছে যে আক্রোশটা তাদের ফেটে পড়েছে বিদেশ সচিব বিক্রম মিশ্রির ওপরে। এবং এটুকু বোঝার ক্ষমতা তাদের নেই, যেটা আগেই বললাম, যে তিনি সিদ্ধান্ত নেননি, সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশের সরকার, তিনি শুধুমাত্র সেই সিদ্ধান্তের কথা সর্বসমক্ষে জানিয়েছেন। তাহলে সেই সরকারকে প্রশ্ন না করে বিদেশ সচিব, যিনি শুধুমাত্র বার্তাটা দিয়েছেন, তার ওপর এই রকম কদর্য আক্রমণ। বিক্রম মিশ্রিকে যেমন আপনারা সকলেই চেনেন, তেমনি আপনারা সকলেই চেনেন কর্নেল সোফিয়া কুরেশিকে। ভারতের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, কিভাবে ভারতের তরফ থেকে প্রত্যাঘাত করা হয়েছে, এই বক্তব্য সকলের সামনে রেখেছেন স্থিরভাবে, দৃঢ়ভাবে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভিয়োমিকা সিং। এবং তারা যে বক্তব্যগুলি সামনে রেখেছেন, তাদের যে জুটি, এটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে যখন এই কথাটা বারবার উঠে এসেছে যে পাকিস্তানের তরফ থেকে আমাদের দেশের সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতার যে জায়গা রয়েছে সেটাকে আঘাত করার চেষ্টা করা হচ্ছে, ধর্মে ধর্মে হানাহানি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এটা কিন্তু পাকিস্তানের একটা চাল। এই প্রসঙ্গের পরিপ্রেক্ষিতে কিন্তু এই দুই সেনার যে জুটি, সেটা আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আপনারা জানেন যে আমাদের দেশের তরফ থেকে যে প্রত্যাঘাত করা হয়েছে তার নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। এবং কর্নেল কুরেশি এবং উইং কমান্ডার সিং, তারা তাদের বক্তব্য বারবার সামনে রাখার পর ভারত সরকার কি কি করেছে, ভারত সরকারের সেই সমস্ত পদক্ষেপের কথা সামনে রাখার সঙ্গে সঙ্গে কিন্তু কর্নেল কুরেশির ধর্ম নিয়ে সমাজ মাধ্যমে একটা গুঞ্জন প্রথমেই শুরু হয়েছিল। কিন্তু সেই গুঞ্জন একটু শুরু হলেও তারপর থেমে যায়, কারণ আমাদের দেশ তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল, এবং সেখানে অবশ্যই করে আমাদের দেশের সকলের একত্রিত থাকাটা অত্যন্ত বেশি জরুরি ছিল।
এরপর যখন দেখা যায় যে কর্নেল কুরেশি একদিন এই বক্তব্য সাংবাদিক বৈঠকে যা তিনি বলে থাকেন, যে ধরনের পদক্ষেপের কথা তিনি সামনে রাখেন, আমাদের দেশের তরফ থেকে কি করা হয়েছে না করা হয়েছে, ব্রিফিংয়ে তিনি যেগুলি সামনে রাখেন সেটা করার সময় ভারত সরকারের খসড়া থেকে তিনি কোট করে যখন বলেন যে আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ, তখন কিন্তু আবার কর্নেল সোফিয়া কুরেশির ওপরে সেই আক্রমণ নেমে আসে। সমাজ মাধ্যমে অনেকেই তাকে নিয়ে কদর্য লেখা লিখতে থাকেন, তার নামে ভুয়ো প্রোফাইল তৈরি করা হয়, ভুয়ো ভিডিও তৈরি করা হয়, ভুয়ো বক্তব্য তৈরি করা হয়। এবং এই সমস্ত কিছুর পরে যে জিনিসটা এই সব কিছুকে ছাপিয়ে গেছে সেটা হচ্ছে কিছুদিন আগেই মধ্যপ্রদেশের বিজেপির একজন নেতার করা একটি মন্তব্য, যিনি বিজেপির একজন অত্যন্ত সিনিয়র লিডার বিজয় শাহ। মধ্যপ্রদেশে তিনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন যেখানে কর্নেল কুরেশি সম্পর্কে অত্যন্ত কদর্য কিছু ভাষা প্রয়োগ করেছেন তিনি, এবং তিনি বলেছেন কর্নেল কুরেশি সন্ত্রাসবাদীদের বোন বলে আখ্যা দেওয়া হয়েছে কর্নেল কুরেশিকে। এই বক্তব্য সামনে আসার পরে সমালোচনা প্রতিবাদের ঝড় বয়ে গেছে, এবং এরপর কিন্তু বিজেপির এই সিনিয়র লিডার যিনি এইরকম একটি মন্তব্য করেছেন তিনি ক্ষমা চেয়েছেন। ক্ষমা চেয়ে তিনি বলেছেন যে কর্নেল সোফিয়া কুরেশিকে তো আমি নিজের বোনের থেকেও বেশি বলে মনে করি। কেন? তার কারণ হিসেবে আবার বিজেপির এই নেতা বলেছেন যে কারণ তিনি নিজের ধর্মকে না দেখে দেশকে আগে দেখেছেন এবং দেশের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা আমাদের দেশের সেনা, ইন্ডিয়ান আর্মির অফিসার, তাদের এখন ধর্মের ভিত্তিতে মাপবো? এতটা নিচে আমরা নেমে এসেছি নাকি এতটা নিচে আমরা সত্যিই নামিনি? কারণ চারিদিক থেকে যে প্রতিবাদ হচ্ছে সেটা আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কিন্তু এতটা নিচে এখনো নেমে যাইনি বা নেমে যেতে দেব না। কোনটা? এর উত্তরটা আপনাদের কাছ থেকে পাবো সেই আশা রাখছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।